আজকের এই জাতীয় সেমিনারে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, শহীদ এবং আহত পরিবারের সদস্যবৃন্দ এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা। আমরা বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে একটা ফ্যাসিবাদী যন্ত্রণাদায়ক শাসনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছি। বাংলাদেশে এমন ধরনের একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যে বাংলাদেশে নির্বাচনের প্রয়োজন ছিল না, যে বাংলাদেশে সুশাসনের প্রয়োজন ছিল না, যে বাংলাদেশে কোনো জবাবদিহিতা ছিল না, যে বাংলাদেশটাকে লুটে পুটে অর্থ পাচার করে বাংলাদেশ রাষ্ট্রটিকে খাতের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করানো হয়েছিল। বাংলাদেশের যখন ইলেকশন ব্যবস্থাকে ধ্বংস করা হলো, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হলো, সবকিছুকে কুক্ষিগত করে একটা ফেসিবাদ কায়েম করা হলো, তখন আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের আন্দোলনের একই সাথে দুইটা উদ্দেশ্য ছিল। এক, আওয়ামী লীগের শাসন থেকে মুক্তি লাভ করা। দুই, আওয়ামী লীগ যে কায়দায় শাসন করেছে সেই কায়দার শাসন থেকে বাংলাদেশ রাষ্ট্রটিকে মুক্ত করা। এবং সে কারণে 24 অভ্যুত্থানের আগেও বাংলাদেশে যারা বিরোধী দলীয় রাজনীতি করেছেন তারা সকলে রাষ্ট্র সংস্কারের আলাপে সম্মত হয়েছিলেন। সেই আলাপটা তখন বিএনপিও করেছিল, বর্তমান সরকারি দল। তারা তখন 31 দফার প্রসঙ্গ নিয়ে আসে, নানা দফার মধ্য দিয়ে তারাও জনগণকে এটা বুঝিয়েছিল যে আওয়ামী লীগের শাসন থেকে অবসান এবং আওয়ামী কায়দা কানুনের যে শাসন, অর্থাৎ একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা, সেখান থেকে উত্তরণের জন্য তারা কাজ করছেন। আমরা সকলে মিলে 24 অভ্যুত্থানে আমরা সামিল হলাম। আমাদের কত ভাই জীবন দিলেন, কত মানুষ রক্ত ঝরালো, যার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন ঐক্যমত্য কমিশনের আলোচনায় বসি, সেই সময় থেকেই বাংলাদেশ রাষ্ট্রটার কাঙ্ক্ষিত সংস্কারের প্রশ্নে বিএনপি বাদ সাজতে শুরু করে এবং সে সময় থেকেই তারা আসলে সংস্কার বিপরীতে একটা অবস্থান গ্রহণ করতে শুরু করে। তারা মুখে বলছে সংস্কার, কিন্তু তাদের কাজে করবে সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। তারা গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তারা মন থেকে গণভোটের পক্ষে ছিল না। আমরা দেখলাম সংসদের বক্তৃতায় তারা বলছেন যে গণভোটের 4টা প্রশ্নের 3.5টা তারা মানেন, আধাটা তারা মানেন না। আমরা তাদেরকে বলতে চাই, 4টা প্রশ্নের 3.5টা আপনারা মানেন, আধাটা মানেন না, কিন্তু বাংলাদেশের 70% জনগণ ওই 4টা পক্ষ প্রশ্নকে মেনেই গণভোটকে জয়ী করেছে। অতএব জনগণের যে রায়, তার বাইরে এসে আপনি আধাটা মানবেন না, সেটা হওয়ার আর কোনো সুযোগ নেই। এবং কোন আধাটা আপনারা মানবেন না, যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটার কাঙ্ক্ষিত সংস্কার হবে, সে আধাটা আপনারা মানবেন না। ভোটের পিয়ার অনুযায়ী উচ্চকক্ষ হবে, সেটা আপনারা মানবেন না। জুডিশিয়ারি সেখানে স্বাধীনভাবে কার্যক্রমগুলো পরিচালিত হবে, বিচারপতি যারা নিয়োগ হবে একটা ফেয়ার সিস্টেমের মধ্য দিয়ে বিচারপতি নিয়োগ হবে, সেটা আপনারা মানবেন না। তত্ত্বাবধায়ক সরকারের নতুন একটা ফর্মুলা, যেখানে সরকারি দল বিরোধী দল সকলের একটা অংশগ্রহণ থাকবে সেই নিয়োগের সময়টাতে, সেটা আপনারা মানবেন না। সরকারি কর্ম কমিশন পিএসসিতে নিয়োগ হবে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে, দুদকে নিয়োগ হবে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেগুলো আপনারা মানবেন না। তাহলে আপনারা সংস্কারের কোন অংশটুকুকে মানবেন? অতএব আমরা সরকারের কাছে বারংবার আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষেরা আর রক্তপাত দেখতে চায় না। বাংলাদেশের মানুষেরা একটা গণতান্ত্রিক উপায়ের মধ্য দিয়ে রাষ্ট্রটার একটা কাঙ্ক্ষিত সংস্কারের রূপান্তর তারা দেখতে চায়। সে কারণে সংসদের মধ্যে আমরা সকলে আছি, সরকারি দল আছে, বিরোধী দল আছে, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অতি দ্রুত গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এই জুলাইয়ের মাসে আমরা সরকারের কাছে একটা বিনীত কণ্ঠে আহ্বান জানাতে চাই, যদি জুলাই না হতো তাহলে আমরা সকলে মিলে এখনো পর্যন্ত ফিজিক্যাল বাদের যাতাকলে আমরা পিষ্ট হতে থাকতাম। জুলাই আমাদেরকে মুক্তি দিয়েছে, সে জুলাইয়ের বিপক্ষে নানা কলা কৌশলের মধ্য দিয়ে যে অবস্থান নিতে চায়, অনেকে চিত্রনায়িকা সাজে, অনেকে মডেল সাজে, অনেকে সিনিয়র সাংবাদিক সাজে, নানা কিছু সেজে তারা জুলাইয়ের বিপক্ষে তারা অবস্থান গ্রহণ করে, টকশোতে এসে কথা বলে, এমন ভাবে কথা বলে যেন বা তারা মত প্রকাশের স্বাধীনতা প্র্যাকটিস করছে, কিন্তু বাস্তবতা সেটা নয়। তারা জুলাইয়ের বিপক্ষে
নানাভাবে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সহ সম্মানিত প্রবন্ধকার, বিজ্ঞ আলোচকবৃন্দ, সুধীবৃন্দ এবং সম্মানিত দেশবাসী, আমরা 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আজকে যে সেমিনারের মূল প্রতিপাদ্য, এটাই কিন্তু 11 দলের আন্দোলনের মূল লক্ষ্য, যে গণভোটের গণরায়কে মানতে হবে। আমাদের লিডার অব দি অপোজিশন পার্লামেন্টে খুবই শক্তভাবে এবং সংসদের বাইরেও শক্তভাবে বলছেন, বিএনপির বা সরকারি দলের যত ছলচাতুরি, যত যুক্তি বাহানা হোক, গণভোটের গণরায় মানার ব্যাপারে আমরা তিলমাত্র ছাড় দেব না, এটা মানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো রাজনৈতিকভাবে কর্মসূচি দিচ্ছি, মিটিং, মিছিল, মানববন্ধন, লিফলেট, প্রচারণা, গোল টেবিল, দেশব্যাপী আমরা জনমত, যে গণরায়কে যারা উপেক্ষা করলো, 180 ডিগ্রি ইউটার্ন নিল, তাদের জাতির প্রতি প্রতিশ্রুতি কিভাবে ভঙ্গ করলো, সবকিছু জাতির কাছে আমরা পরিষ্কার করে দিচ্ছি। এদিকে পার্লামেন্টের অভ্যন্তরে আমাদের বিরোধী দলীয় নেতা এবং এমপিরা এই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য বক্তব্য রেখে চলেছেন। আমাদের বিরোধী দলীয় নেতা সেখানে মুলতবি প্রস্তাবের নোটিশ দিয়েছেন, 2 ঘন্টা আলোচনা হয়েছে, কিন্তু সে আলোচনায় স্পিকার নিষ্ফল ঘোষণা করে দিয়ে তার কোনো রুলিং বা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আজকে আমি একটা নতুন চিন্তার অবতারণা করার জন্য আমার মনের একটা কৌতূহল, এখানে অনেক বিজ্ঞ আইনজীবী আছেন, ব্যারিস্টার আছেন, সিনিয়র লয়ার আছেন, সাংবাদিক এবং রাজনৈতিক চিন্তাশীল বিশ্লেষকরাও আছেন। সেটা হচ্ছে গণভোটের রায় বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। এইটার সমাধানের একটা পথ তো রাজনৈতিক সমাধান, রাজপথে। রাজনৈতিক সব বিতর্কের জায়গা পার্লামেন্ট, সেখানেও বিতর্ক হতে পারে। তা যদি না হয়, তাহলে ক্ষমতাসীন দল সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা যে আইন, কানুন, বিধান সবকিছুকে ভঙ্গ করলো, তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা, সিনিয়র লয়ার, লিগাল এক্সপার্টদের কাছে আমার একটা চিন্তা এই জন্য রাখতে চাই। সেটা হলো 13ই নভেম্বর 2025 জুলাই সনদ বাস্তবায়ন যে সংস্কার আদেশটা প্রেসিডেন্সিয়াল অর্ডারে জারি হয়েছিল, এটা কোনো অর্ডিন্যান্স নয়। অর্ডিন্যান্সটা জারি হয়েছিল 25শে নভেম্বর, ছিল গণভোটের একটা অর্ডিন্যান্স। এটা পার্লামেন্টে প্রথম অধিবেশনের রেওয়াজ অনুযায়ী সব অর্ডিন্যান্স গুলো যখন পার্লামেন্ট থাকে না, তখন অধ্যাদেশগুলো পার্লামেন্টে এনে অনুমোদন করতে হয় অথবা রহিতকরণ করতে হয়। গণভোটের সেই অধ্যাদেশের ব্যাপারে প্রথম অধিবেশনে আনা হয়েছিল প্রস্তাব, কিন্তু না সেটা রহিতকরণ, না অনুমোদন, ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। এর লিগ্যাল পজিশনটা কি দাঁড়ালো? অথচ 13ই নভেম্বর 2025 যে প্রেসিডেন্ট